অনেক অপেক্ষার পরে পরেশ রাওয়াল অভিনীত দ্য তাজ স্টোরি সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এত কষ্ট করে তোমাদের জন্য নতুন নতুন সিনেমার এক্সপ্লেইন নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় আগ্রা শহর, সাল 1959, যেখানে দেখা যায় তাজমহলে হাই অথরিটির কিছু লোক ওর নিচে 22টা যে কামরা ছিল ওখানে কিছু একটা দেখাশোনা করছিল। ওই সময়টায় সেখানে রেনোভেশনেরও কাজ চলমান ছিল, মানে যেসব জিনিসপত্র ভেঙে চুরে গিয়েছিল সেগুলোই সবকিছু আবার ঠিক করা হচ্ছিল। তখনই ওদের মধ্যকার একজন অথরিটি ভাঙ্গা একটা দেওয়ালের মধ্যে দিয়ে তাকায়। উনি যেটা দেখেন সেটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। সাথে সাথেই তিনি তার বসকে ডাক দেন। তারপর ওনার বস এসে দেখে হকচকিয়ে যায় আর বলে আমাদের ওপরে যারা আছে ওনাদেরকে জানাতে হবে এই ব্যাপারটা। তার পরপরই কাহিনীটা শিফট হয় প্রেজেন্ট ডেতে। এখনকার তাজমহলটা দেখানো হয়। এর আশেপাশে মানুষজনের ভিড় লেগেই থাকে সবসময়। এর মধ্যে কিছু ছিল দেশি মানুষ এবং কিছু ছিল বিদেশি। এখানে কিছু গাইডও কাজ করত। তারা সব ট্যুরিস্টদেরকে তাজমহলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো এবং হিস্ট্রিও বলতো। এর মধ্যেই সিনেমার মেইন ক্যারেক্টার বিষ্ণু দাসও একজন। এটা ওদের বংশীয় বিজনেস। ওরা কয়েক পুরুষ ধরে এই কাজ করে আসছে। যদি দেশি ট্যুরিস্টদেরকে ঘোরায় তাহলে মোটামুটি একটা অ্যামাউন্ট মিলে যায়, আর যখন ফরেনার পায় তখন ভালো একটা অ্যামাউন্ট পায়। বাপ বেটা দুজনে এভাবেই ওদের জীবন কাটাচ্ছিল। ইনার দাদাও একই কাজই করত। সারাদিন কাজকাম শেষ করার পরে রাত্রেবেলাতে বাপ ছেলে বাসায় এসে পৌঁছে, কিন্তু সব সময় তার ছেলে বাবার উপর রাগান্বিত থাকতো, কারণ তার বাবা একদমই সাদাসিধা একজন মানুষ, কারোর সাথে কখনো ধোকাধাড়ি করে না। এখানে ট্যুরিস্টরা তো আসা অনেক দূর দূর থেকে, চাইলেই তো ওদের থেকে বেশি টাকা হাতিয়ে নেওয়া যায়, কিন্তু সেটা করে না ওর বাবা। ওদেরকে তাজমহল ঘোরানোর জন্য যেটা মজুরি হয় সেটাই শুধু চায়। এমনকি ট্যুরিস্ট যদি ওকে টিপ দেয় সেটাও নেয় না। এসব ব্যাপার স্যাপার নিয়ে বাবার উপরে অনেক রাগান্বিত ওর ছেলে। পরের দিন ওরা সবাই মিলে চলে যায় ওদের অথরিটির কাছে, মানে ট্যুরিস্ট গাইডদের একটা কমিউনিটি আছে। অল্প কিছুদিন পরে সেখানে একটা নির্বাচন। সেখানে যদি প্রধান হওয়া যায় তাহলে নিজেদের লোকজনের জন্য অনেক কিছু করা পসিবল। এখন এখানে দুইটা পার্ট আছে। অলরেডি একটা মুসলিম লিডার আছে, ওনার নাম হচ্ছে ওসমান ভাই। সে কোনোভাবেই চায় না যে বিষ্ণু দাস এই কমিউনিটিটার লিডার হোক। এজন্যই মুসলিম কমিউনিটির লোক সবাই ওসমান ভাইকে সাপোর্ট করে, আর হিন্দি কমিউনিটির সব লোক সাপোর্ট করে বিষ্ণু দাসকে। কিন্তু এবার দেখা যাচ্ছে বিষ্ণু দাসের পাল্লাটা একটু বেশি ভারী। এজন্য ওসমান ভাই এসে বিষ্ণু দাসকে বোঝায়, কিন্তু কিছুতেই তাকে বোঝাতে সক্ষম হয় না। তখন বিষ্ণু দাস বলে, এতদিন ধরে তো আপনিই ছিলেন, আপনি আমাদের লোকজনের জন্য কি করেছেন? সরকার এখানে থাকা পুরাতন জিনিসপত্রের উপরে অনেক টাকা খরচ করে, কিন্তু আমাদের মতো যারা গাইড আছে তাদের জন্য কি করেছে সরকার? মাঝে মধ্যে তো আমি এটা চিন্তা করি যে আমরা যদি এই কাজটা ছেড়ে দিই তাহলে আমরা কি করে খাবো? না খেয়ে মরতে হবে আমাদের পরিবারকে। আপনি এতদিন ধরে আছেন, কিন্তু আমাদের জন্য আপনি এতদিনেও কিছুই ভাবেননি। এবার আমার সময়। যদি আমি জিতে যাই তাহলে আমাদের পুরোটা ট্যুর গাইড কমিউনিটির জন্য আমি কাজ করব। আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু বিষ্ণু দাসের এই কথাগুলো একদমই ভালোভাবে নেয় না ওসমান ভাই। এই ব্যাপারগুলো ঘটে যাওয়ার পর থেকে ওদের দুজনের মধ্যে মন কাটাকাটি হয়। বিষ্ণু দাসের ছোট্ট একটা ফ্যামিলি। ওর ছেলের ঘরে দুইটা নাতি নাতনি আসছে, আর একটা মেয়ে আছে ওর, কিন্তু এখনো বিয়ে দেওয়া হয়নি। যেহেতু বিষ্ণু দাস ইলেকশনে খাড়া হয়েছে তো ওকে ইন্টারভিউ নেওয়ার জন্য একটা মেয়ে চলে আসে তার পুরো টিম সহ। তারপর বিষ্ণু দাসের ইন্টারভিউটা নেওয়া হয়, আর টপিকটা হলো তাজমহল। এটার পেছনের সত্য ঘটনা। শাহজাহান এই তাজমহলটা কবে বানিয়েছিল? রাজা মানসিং এর কাছ থেকে কি তাজমহলটা লিজে নেওয়া হয়েছিল? তাজমহলের নিচে থাকা 22টা বন্ধ রুমের রহস্য কি? ওর ভেতরেই বা কি রয়েছে? এই সবগুলো প্রশ্ন এক এক করে করতে থাকে ওই রিপোর্টার মেয়েটা। বিষ্ণু দাসও এগুলোর খুব সুন্দরভাবে জবাব দিচ্ছিল। নিচে যে 22টা কামরা ছিল ওগুলো পরে বন্ধ করে দেওয়া হয়। তখন মেয়েটা বলে ওঠে, আচ্ছা কামরাগুলোর মধ্যে কি বা এমন ছিল যার কারণে সরকার ওগুলো বন্ধ করেছে? যদি আমি বলি যে ওই 22টা কামরার মধ্যে ছিল হিন্দুদের বিভিন্ন দেবদেবতার মূর্তি, তাহলে কি আপনি সেটা মানবেন? তখন বিষ্ণু দাস বলে, এগুলো সব ভুলভাল কথা, মানুষ সব এগুলো ছড়িয়েছে। আমি তো ওখানে গত 25 বছর ধরে ট্যুর গাইডের কাজ করে আসছি, কই আমার চোখে তো কিছুই পড়েনি। আর যেহেতু সরকার ওটা বন্ধ করেছে তার মানে তো কোনো না কোনো ব্যাপার আছেই। কিন্তু সরকার যেটাই করেছে সেটা আমাদের ভালোর জন্যই করেছে। আর শুধু তো ওই 22টা কামরাই নয়, যে জিনিসগুলোতে সমস্যা হয় সেগুলোও সবকিছু রেনোভেট করে সরকার। তখনই মেয়েটা বিষ্ণু দাসকে একটা ছবি দেখিয়ে বলে, এই ছবিটা আপনি ভালো করে দেখুন। ওনার নাম মহেন্দ্র দাস। উনি 1970 সালে এখানে ট্যুর গাইডের কাজ করতেন। ছবিটা দেখে কেন জানি বিষ্ণু দাসের চোখ কপালে উঠে যায়। তখন মেয়েটা বলে, ওই সময়টায় দুজন আর্কিওলজিস্ট এসেছিল, পিটার উইলিয়াম ও ভিয়ান ভাট। এই দুজন আর্কিওলজিস্টের সাথে মহেন্দ্র দাসও নিচে গিয়েছিল। তখন তিনি 22 কামরার মধ্যে একটা কামরায় দেখতে পান হিন্দুদের কিছু দেবদেবী। ওগুলো দেখার পরে ওনারা এটাও লিখেছিলেন যে আসলে এটা একটা হিন্দু মন্দির। তারপরে এই ব্যাপারটা অনেক জায়গায় প্রচারিতও হয়।
তখন বিষ্ণু দাস বলে ওঠে, এগুলো নিয়ে আপনার মাথা ভাঙিয়ে কোনো লাভ নেই, আপনি সেলিব্রিটিদের সম্পর্কে গিয়ে লিখুন। তবে ওই মেয়েটাকে বিষ্ণু যাই বলুক না কেন, মনে মনে ওর একটু খটকা লেগেছিল। তারপরে অন্য ট্যুর গাইডের সঙ্গে নেশাপানি করছিল বিষ্ণু। তখন বলে, আসলে তাজমহলের রহস্যটা কি এটা তো আমরা কেউই জানি না। আমার জীবনের 25 সাল তো গাইড হিসেবে কাটিয়েছি। এখন যদি এটা জানতে পারি যে যা কিছু এতদিন মানুষকে আমি বলে এসে সেগুলো সবকিছুই ছিল মিথ্যে কথা, তাহলে আমি তো নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। তখন ওদের মধ্যকার আরেকজন ট্যুরিস্ট গাইড রেগে যায় আর বলে, তুই যে থালে খাবার খাচ্ছিস সেই থালেই তুই ছ্যাদা করছিস। প্রথমে তোর বাবা এসব কাহিনী করেছিল, তারপরেও তোকে আমরা ট্যুর গাইড হিসেবে নিয়েছি, এমনকি তোকে নির্বাচনে জেতানোরও চেষ্টা করছি, আর তুই কিনা এইসব চিন্তা ভাবনা করছিস। তোদের 3 পুরুষ তো এই তাজমহলের ওপরই পেট চালাচ্ছিস তোরা, আর সেটাকেই আজকে তুই মিথ্যে বলছিস। তখন বিষ্ণুর একজন ক্লোজ ফ্রেন্ড এসে ওকে বোঝায়, দেখ এই তাজমহলটা লক্ষ্য করে হাজার হাজার মানুষের পেট চলে, এটা কে বানিয়েছে তাতে কি যায় আসে, এটার পেছনের রহস্য খুঁজতে খুঁজতে তো তোর বাবা মারা গেল, এখন তুইও যদি সেই একই কাজই করিস তাহলে কিভাবে হবে বল। আসলে মহেন্দ্র দাস অন্য কেউই নয়, বিষ্ণুর বাবা। বিষ্ণু তখন অনেক নেশাপানি করে বলছিল, তাজমহলের পেছনের কি কাহিনী আছে সেটা আমাদের জানা উচিত। আসলে তাজমহল কতটা পুরানো একটা টেস্টের মাধ্যমে সেটা জানা পসিবল। সেই টেস্টের নাম কার্বন ডেটিং টেস্ট। বিষ্ণু যখন এই কথাগুলো বলছিল তখন একজন ভিডিও করে নেয়। তারপর বিষ্ণু বাড়ি ফেরার আগেই সেটা ইন্টারনেটে আপলোড হয়ে যায়, আর সাথে সাথে এই ভিডিওটা পুরো আগ্রাতে ভাইরাল হয়। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে ওসমান ভাইয়ের কাজটা আরো সহজ হয়ে গেল। বিষ্ণু তোর নিজের পায়ে নিজেরই কুলার মারল। যদিও বিষ্ণু অন্য ধর্মের ছিল এবং ওর বাবাও এইসব আবল তাবল কথা বলেছিল, তারপরও অ্যাসোসিয়েশন ওকে এবং তার ছেলেকে চাকরিটা দিয়েছিল। কিন্তু বিষ্ণু গাদ্দারি করে ফেলেছে ওদের সাথে। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে বিষ্ণুর বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়, এমনকি ওর ছেলে তো এটা ওটা বলতে শুরু করে বাবাকে। তার পরপরই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ওকে ডাক দেয়। আসলে এখনকার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হচ্ছে ওসমান ভাই। তিনি বলে, তুমি যে কথাগুলো বলেছো এগুলো আমাদের অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বলেছো, আর তোমার কাছে কোনো প্রমাণও নেই এগুলোর, এজন্য তুমি তোমার কথাগুলো রাখতে পারবে না। তুমি ধর্মীয় একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করছো, এজন্য তোমাকে এবং তোমার ছেলেকে সাসপেন্ড করা হলো। অ্যাসোসিয়েশন থেকে যখন বিষ্ণু দাস বের হয় তখন ওর মুখে কালি মেখে দেওয়া হয়। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে পুরো পরিবারই চিন্তায় পড়ে যায়। ওদের পরিবারে এখন কামানোর মতো কেউ নেই। আশেপাশের মানুষজন ওদেরকে খুব খারাপ চোখেই দেখছিল। তখন বিষ্ণু দাস ভাবতে থাকে, আচ্ছা আমি যেটা বলেছি এটা যদি আসলেই সত্য হয় তাহলে তো আমাদের দেশের ইতিহাসের সঙ্গে গাদ্দারি করা হচ্ছে। আমার বাবা যে রিসার্চগুলো করেছিল সেগুলো থেকে যা পাওয়া গিয়েছিল সেগুলো যদি সারা দেশের মানুষ না জানতে পারে তাহলে তো ওদের সাথে অন্যায় করা হবে, আর কাউকে না কাউকে তো আওয়াজ উঠাতেই হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। সেই কদমটা না হয় আমিই উঠালাম। অন্যদিকে দেখা যায় ওসমান ভাইয়ের একজন লিডার আসছে। তিনি বলতে থাকেন, বিষ্ণু দাস নেশা করা অবস্থায় কথাগুলো বলেছে, ওর জন্য শুধু সাসপেনশনই যথেষ্ট নয়, ওর উপর নজর রাখতে হবে যাতে সামনে আরও এরকম কোনো কাজই না করতে পারে। এদিকে দেখা যায় বিষ্ণু দাস তার মাইন্ড সেট করে নিয়েছিল যে খুব তাড়াতাড়ি সে পিএলআই ফাইল করবে তাজমহলের বিরুদ্ধে। বিষ্ণু দাসের আগে অলরেডি 7-8টা ফাইল করা হয়েছিল, তবে আগে সবগুলো খারিজ করে দিয়েছিল কোর্ট। কিন্তু তারপরেও বিষ্ণু দাসের সিদ্ধান্তে অটল এবং চলে আসে একজন নামি দামি উকিলের কাছে। তখন উকিল বলে, যদি আপনার কাছে কোনো প্রমাণ থাকে তাহলেই শুধুমাত্র আমরা পিএলআইটা ফাইল করতে পারবো, আর কোর্টও সেটা অ্যাকসেপ্ট করবে। আর যদি কোনো প্রমাণ না থাকে তাহলে কোর্ট ফাইলটা রিজেক্ট করে দিবে। তো আপনার কাছে যদি প্রমাণ থাকে তাহলে এই ফাইলটা করব আমি, আর না হলে সব ফালতু কাজের জন্য আমার কাছে একদমই সময় নেই। উকিলের মুখ থেকে এসব কথা শুনে তখন থেকেই বিষ্ণু দাস লেগে পড়ে প্রমাণ জোগাড় করার জন্য। বাড়িতে এসে বের করে বাবার লেখা থিসিস বইগুলো, যেগুলো সবগুলোই লেখা ছিল তাজমহলের ওপর। ওগুলো পড়তে শুরু করে দেয় বিষ্ণু দাস। পড়তে পড়তে হঠাৎ করে বিষ্ণু দাস খেয়াল করে ভাট সাহেবের ছেলে এখন মাসুরিতে থাকে। তখন নিজের টোপলা বেঁধে বেরিয়ে পড়ে বাড়ি থেকে কাউকে না বলেই, আর চলে আসে মাসুরিতে। তারপর উনাকে সবকিছু খুলে বলে। তখন উনি বলে, আমি তো আপনাকে তেমন একটা সাহায্য করতে পারবো না, তবে আমার বাবার লিখে যাওয়া কিছু বই আছে তাজমহলের ওপর, সেগুলো চাইলে আপনি পড়তে পারেন, কিন্তু আমার মনে হয় না এগুলোতে কিছু চেঞ্জ হবে। সাথে সাথে এই বইগুলো পড়তে শুরু করে দেয় বিষ্ণু দাস। এক বসাতেই সে প্রায় সকল বই পড়ে ফেলে এবং এখান থেকে সে কিছু একটা পেয়েও যায়। তার পরপরই সে কল করে উকিলকে আর পিএলআইটা ফাইল করতে বলে। বিষ্ণু দাস খুব ভালো করেই জানতো যে তার কাছে যে প্রমাণটা আছে এটা দেখলে কোর্ট অবশ্যই তাদের কথা শুনবে। বিষ্ণুর কথা মতোই পিএলআইটা ফাইল করা হয়। কোর্ট সেটা অ্যাকসেপ্ট করে নেয়। সকল নিউজ চ্যানেলে এখন শুধুমাত্র ওই খবরটাই চলছিল। গোটা দেশ উদ্গ্রীব হয়ে পড়ে তাজমহলের পেছনের রহস্য জানার জন্য। এই খবরটা নেওয়াজ খান পর্যন্ত আসতে খুব একটা সময় লাগে না। সে কোনোদিনও ভাবেনি যে এতটা দূর পর্যন্ত গড়াবে ছোট্ট বিষয়টা। এরপর কেটে যায় কয়েকদিন।
চলে আসে শুনানির দিন। ডিফেন্সের লয়ার হিসেবে লড়বে এখানে রাশিদ খান। তবে বিষ্ণু দাসের লয়ারটা কোর্টে উপস্থিত হতে পারেনি, কারণ তার কুকুরটাকে নাকি কেউ একজন গুলি করে মেরে ফেলেছে। সাথে ওকে এটাও হুমকি দেওয়া হয়েছে যে যদি তুই এই কেসের ব্যাপারে আর একটু আগাস তাহলে পরের বার কুত্তার জায়গায় হবে তোর কোনো একটা ফ্যামিলি মেম্বার। এই জন্যই সে কেসটা ছেড়ে দিয়েছে। এখন বিষ্ণুর কাছে আর কোনো উপায় নেই, এজন্য সে নিজেই কোর্টে লড়তে চায়। শুরু হয়ে যায় আজকের শুনানি। জাজ প্রথমেই জিজ্ঞেস করে আপনার উকিল কোথায়। তখন বিষ্ণু বলে স্যার আমি নিজেই আমার উকিল, এই কেসটা কেউই নেওয়ার জন্য সাহস করছে না, এজন্য আমি নিজেই লড়তে চাই। তখন জাজও ওকে পারমিশন দিয়ে দেয়। তারপর নিজের বয়ান দিতে শুরু করে বিষ্ণু। বলে আমার 3টা অথরিটিতে সমস্যা আছে। প্রথমত আর্কিওলজিস্ট ডিপার্টমেন্ট, ওরা কিভাবে জানলো যে শাহজাহানই তাজমহলটা বানিয়েছিল। দ্বিতীয়ত আমাদের শিক্ষা বোর্ড, আমাদের বাচ্চাদেরকে কোন তথ্য প্রমাণের ভিত্তিতে তাজমহল সম্পর্কে ওরা পড়াচ্ছে। আর 3 নাম্বারটা হচ্ছে সরকারের ওপর, তাজমহলের ভেতরে যে 22টা কামরা ছিল ওগুলোর ভেতরে এমন কী বা ছিল যে সেগুলো একদম ফুললি সিল করে দিয়েছে সরকার। তখন ডিফেন্স লয়ার রাশিদ বলে তাহলে আপনার ভরসা আছে কিসের ওপর? আপনি তো সরকার, শিক্ষা বোর্ড, আর্কিওলজিস্ট কারো ওপরই ভরসা করতে পারছেন না। ওই হিসেবে তো এটা বলাই যায় যে আপনার দেশের ওপরই ভরসা নেই। আর আপনার কি মনে হয় শুধু মুসলিম কমিউনিটির জন্য গোটা দেশ তাজমহলের পক্ষে হয়ে গেছে? ওদেরকে সুরক্ষিত রাখার জন্য আর্কিওলজিস্ট, শিক্ষা বোর্ড, সরকার সবাই এই আসল ঘটনাটাকে ধামাচাপা দিচ্ছে। আপনার মাথায় সমস্যা আছে মশাই। তখন বিষ্ণু কিছু ছবি দেখায় যেগুলো ওই 22 কামরা থেকে তোলা হয়েছিল। ওর মধ্যে হিন্দুদের অনেক কিছুই পাওয়া গিয়েছিল, এমনকি তাজমহলের যে বড় গম্বুজটা আছে ওর উপরে জুম করেও দেখায় বিষ্ণু। এখানে কি দেখা যাচ্ছে? একটা নারিকেল, তার উপরে শিবলিঙ্গের উপর একটা ত্রিশূল, আর ওটার সাথে আমাদের অর্ধচন্দ্র, যেটা হচ্ছে হিন্দুত্বের প্রতীক। তখন রাশিদ বলে আচ্ছা অর্ধচন্দ্র তো আসলে মুসলমানদের কালচার, তো আপনি যেগুলো বলছেন এগুলোর কোনোই ভিত্তি নেই। আর সেটার উপরে লেখা আছে আল্লাহ, এটাকে আপনি কিভাবে গ্লোরিফাই করবেন? তখন বিষ্ণু বলে ওঠে তাজমহলের রেনোভেশনের কাজ তো সব সময় চলে, তো ওর উপরে আল্লাহ লেখা তেমন কোনো বড় ব্যাপার নয়। আসলে বিষ্ণু এখানে অনেকগুলি প্রমাণ দিয়েছিল যেটার উপর ভিত্তি করেই কোর্ট এই পিএলআইটাকে অ্যাকসেপ্ট করেছিল। কিন্তু এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে কোনোভাবেই রাশিদ ও নওয়াজ খান খুশি ছিল না। তখন রাশিদ বলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আমি কোর্টে বিষ্ণু দাসের এমন অবস্থা করব যে পরবর্তীতে তাজমহলের দিকে কেউ আঙ্গুল তুলতেও ভয় করবে। এগুলো শুনে নওয়াজ খান বলে আমাদের দেশে পাগলের তো অভাব নেই, আজকে তাজমহলের ওপর কথা উঠেছে, কালকে হয়তো বা কুতুব মিনারের উপরেও কথা উঠতে পারে। এজন্য বিষ্ণু দাসকে খুব ভালোভাবেই সাইজ করতে হবে। পরদিন আবারও শুরু হয়ে যায় কোর্টের হিয়ারিং। দেখা যায় শিক্ষা বোর্ড থেকে ওদের অথরিটিকে ডাকা হয়। তখন ওই মহিলাটিকে রাশিদ জিজ্ঞেস করে আপনারা বইয়ের চ্যাপ্টারগুলো কিভাবে ঢুকান? তখন ওই মহিলাটা বলে যারা হিস্টোরিয়ান আসে এবং কোর্টের যে ভার্ডিক্টগুলো ফলো করে ওই চ্যাপ্টারগুলো জাজ করে তারপর ঢোকানো হয়। আসলে যেগুলো বাচ্চাদের ওপর ভালো প্রভাব ফেলবে সেগুলোকেই ঢোকানো হয় ওদের বইয়ে, আজে বাজে জিনিস আমাদের বইয়ের মধ্যে আমরা ঢোকাই না। তখন মহিলাটিকে আবার বিষ্ণু জিজ্ঞাসাবাদ করে আচ্ছা তাহলে যেটা আসল হিস্ট্রি সেটাই আপনারা বইয়ে ঢোকান তাই না? মহিলাটি বলে যে হ্যাঁ ওই রকমই, আমি যে সিস্টেমের কথা একটু আগেই বললাম সেটার মাধ্যমে সবকিছু পরীক্ষিত হয় তারপরই বইয়ে আসে। তখন বিষ্ণু বলে আচ্ছা ঠিক আছে, নাথুরাম গাডসে গান্ধীজিকে মেরেছিল, এটা তো আপনারা হিন্দুত্বের ব্যবহার করছেন। বলেছেন নাথুরাম গাডস একজন হিন্দু ছিল, সে একটা হিন্দু পেপারের জন্য কাজ করত। তবে আমি মনে করি যে সে হিন্দু ছিল এটা বলার কোনো প্রয়োজন নেই, যে খারাপ সে তো এমনিতেই খারাপ। তবে কোনো মাইনরিটি রাজার ব্যাপারে আপনারা কিন্তু এভাবে লিখেননি। আপনারা হিন্দু রাজাদের উপর কেন লিখেননি? ছত্রপতি শিবাজি মহারাজ, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক মৌর্য, সম্ভাজি মহারাজ, এদের ব্যাপারে কি আপনারা শোনেননি? তাহলে এদের বীরত্বের কথা কেন ইতিহাস বইয়ে লেখা হলো না? বাচ্চাদেরকে এদের বীরত্বের কথা জানার প্রয়োজন নেই? নিজেদের ওপর আপনাদের শরম হওয়া উচিত। বিষ্ণু দাস আরও বলে শিক্ষা বোর্ডের অনুযায়ী মোগলদের পর আর কোনো গ্লোরিফাইড রাজাই আসেনি। এর পরপরই আজকের মতো কোর্টটা মুলতবি ঘোষণা করা হয়। কোর্টে এত কিছু হয়ে যাওয়ার পরে বিষ্ণুকে বিভিন্ন হিন্দু পার্টি থেকে আমন্ত্রণ জানাতে থাকে। আসলে এদের তো একটা কমন ইন্টারেস্ট ফেলেই হয়, আর যেহেতু মুসলমানদের বিরুদ্ধে একটা কথা পেয়েছে এটা নিয়ে তো ওরা আগ বাড়াবেই। একই কাহিনী মুসলমানদের ক্ষেত্রেও ঘটে, সবাই বিষ্ণুদেরকে ঘৃণা করতে শুরু করে, এমনকি বাজারের মধ্যে ছেলেটাকেও খুব বাজেভাবে মারপিট করা হয়। তখন একজন হিন্দু নেতা এসে ওকে হাসপাতালে নিয়ে যায়। তারপর বিষ্ণুকে বলে তোমার বাবাও একদিন আমার কাছে এসেছিল, কিন্তু তখন আমি ছোট মোটো একজন কর্মী ছিলাম, এজন্য আমি ওনার জন্য কিছুই করতে পারিনি, এখন তোমার জন্য আমি করব। পরদিনই কোর্টে উপস্থিত করা হয় হাবিব নামের একজনের একটা বই। হাবিব অনেক বড় মাপের একজন লেখক, আর তাজমহলের উপর তিনি অনেক কিছু লিখেছেন। তখন রাশিদ বলে এই বইটা আমি অনুবাদ করে এটা জানতে পেরেছি যে নিজের বউয়ের শোকে শাহজাহান তাজমহলটি বানিয়েছিল। তখন বিষ্ণু ওই বইয়ের একটা পেজ বের করে বলে
এখানে তো সাফ সাফ লেখা আছে যে শাহজাহান জয় সিং এর থেকে এই মহলটি নিয়েছিল। এটা শুনে হকচকিয়ে যায় রাশেদ আর বলে, কই, আমার বইতে তো এমন কিছুই লেখা নেই। বিষ্ণু বলে, আপনার বইয়ে নাই থাকতে পারে, হয়তোবা আপনি ভুল অনুবাদ করেছেন। আপনি কি আসলে ফার্সি পড়তে পারেন? যদি পারেন তাহলে বইয়ের এই পেজটা পড়ে তারপর আমার সাথে কথা বলুন। তখন রাশেদ বলে, না, আমি ফার্সি পড়তে পারি না। বিষ্ণু বলে, আপনার যেটা পছন্দ হলো সেটা আপনার বইয়ে লিখে দিলেন, আর যেটা আপনার পছন্দ হলো না সেটা বাদ দিলেন। এটা কেমন কথা মশাই? এগুলোর সাথে সাথে তাজমহলের ওপর লেখা অনেকগুলো বই এবং অনেকগুলো তথ্য পেশ করা হয়। এক একজনের মতে তাজমহল নির্মাণের সময় এক একটা, কারোর সাথে কারো কোনো মিলই নেই। কিন্তু এত সব কিছু শোনার পরেও কোর্ট বলে দেয় যে আপনাকে এমন কিছু পেশ করতে হবে যা হবে আই উইটনেস। আর ওই 22 কামরার মধ্যেই বা কি ছিল? তখন বিষ্ণু বলে, স্যার উইলিয়ামস যখন এখানে এসেছিল তিনি সরকারের পারমিশন না নিয়ে একটা দরজার কার্বন ডেটিং করেছিল। তিনি জানতে পেরেছিল তাজমহল নির্মাণের যে আসল সময়টা বলা হয় তার থেকেও 300 বছর আগের ছিল এই দরজাটা। এই সবকিছু আগেই বানানো ছিল, শাহজাহান এগুলোর কিছুই বানায়নি। যখন এই কাহিনীটা তিনি সরকারকে জানান তখন ওখান থেকে কাঠের দরজাটা সরিয়ে দেওয়া হয় এবং ওখানে দেওয়াল খাড়া করা হয়। সরকার কেন জানি এই সত্যটা লুকাচ্ছে। আজকের মতো কোর্টটা এখানেই মুলতবি ঘোষণা করা হয় আর পরের হিয়ারিং ডেটটাও শুনিয়ে দেওয়া হয়। দেখা যায় বিষ্ণুর কাছে লুকিয়ে ওর উকিল কল দিয়েছিল, বলে একটা আই উইটনেস আসছে, তিনি হয়তোবা মুখ খুলতে পারেন। তখন বিষ্ণু গিয়ে ওনার সাথে দেখা করে। উনি বলে, আমার নাম রঘুরাম। 1959 সালে তাজমহলের ভেতরে যে 22 কামরা আছে তার মধ্যে একটিতে আমি স্বস্তিকার চিহ্ন দেখেছিলাম, আর আমাদের হিন্দুত্বের আরও অনেক কিছু দেখেছিলাম। এই ব্যাপারগুলো যখন আমি হাই অথরিটিকে বলেছিলাম তখন ওরা জানায় জায়গাটা সিল করে দাও, সাথে তোমার মুখও। তো আমি কোর্টে গিয়ে সাক্ষ্য দেব, কোনো সমস্যা নেই। ওনার মুখে এমন কথা শুনে বিষ্ণুর মনে একটা স্বস্তি ফিরে আসে। সে বুঝতে পারে রঘুর সাক্ষ্য দেওয়ার সাথে সাথে হয়তোবা কিছু একটা পরিবর্তন আসবে। কিন্তু পরবর্তী দিনে রঘুরাম সেখানে পৌঁছাতে পারে না, হয়তোবা তাকে ভয় দেখানো হয়েছিল। এজন্য কোর্ট আবার পরের একটা ডেট দেয়। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে বিষ্ণু পড়ে যায় প্রচন্ড টেনশনে। সে কার থেকে জানতে পারবে যে ওর মধ্যে কে গিয়েছিল। আর তার পরপরই বিষ্ণু কথা বলে ওই সাংবাদিকের সাথে, যার কথা মতোই বিষ্ণু এত দূর এগিয়েছে। তখন সেই সাংবাদিকটা জানায়, স্যার উইলিয়ামসের মেয়ে সম্পর্কে আমি জানি, ওনার সঙ্গে আপনাকে আমি ভিডিও কলে কথা বলিয়ে দিতে পারবো। তবে আমার মনে হয় না খুব তাড়াতাড়ি উনি দেশে ফিরতে পারবেন। সে আপনাকে একজনের সাথে দেখা করিয়ে দিতে চেয়েছেন, উনি হয়তোবা আপনার কোনো সাহায্য করতে পারবে। যখন ওই দরজা থেকে লাকড়ির টুকরোটা নেওয়া হয়েছিল তখন সেও ওখানেই উপস্থিত ছিল। তারপর ওদের দুজনের একটা জায়গায় দেখা করার জন্য ফিক্স করা হয়। তবে বিষ্ণু খুব ভালোভাবেই জানতো যে ওদের ওপরে হামলা হবেই হবে। এজন্য সে ওই হিন্দু নেতার থেকে সাহায্য চায় আর একজন পুলিশ অফিসারকে ছদ্মবেশ ধরিয়ে নিয়ে যায় ওখানে। যেমন চিন্তা তেমন কাজ। একদম ওর কথা মোতাবেকই সেখান থেকে ওই পুলিশ অফিসার থেকে ধরে নিয়ে যায় কিছু লোক। পরে যখন জানতে পারে যে ও আসলে পুলিশ অফিসার তখন ওনাকে ছেড়ে দেয়। সাথে সাথে সন্ত্রাসীগুলোকেও ধরে ফেলা হয়। আসলে এই কাজগুলো করেছিল মাইনরিটি কমিউনিটির লোকজন। অন্যদিকে দেখা যায় আসল লোকটা চলে আসে কোর্টে এবং সাক্ষ্য দেয় উইলিয়াম স্যার যখন ঢুকেছিল ভেতরে তখন ওনার সঙ্গে আমিও ছিলাম। ভেতরে তিনি যা যা দেখেছিল ওগুলো সবকিছুই খুলে বলে। তখন কোর্ট তার ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার জন্য একটা ডেট বলে দেয়। কিছুদিন পরেই চলে আসে সেই ডেট। আজকে ফাইনাল ভার্ডিক্টটা দেওয়া হবে। মাইনরিটি কমিউনিটির এখানে অনেকেই এসেছিল, সাথে বিষ্ণুরও পুরো পরিবার। তখন ফাইনাল ভার্ডিক্টটা দেওয়ার আগে কোর্ট দুই দলকে একটা করে সুযোগ দেয় ওদের নিজেদের ক্লোজিং স্টেটমেন্টটা দেওয়ার জন্য। তখন রাশিদ বলে, স্যার আপনি কিছু সময়ের জন্য এটা ভুলে যান যে রাজমহলটা শাহজাহান বানিয়েছিল কি বানায়নি। আপনি শুধু এটা দেখুন যে শুধুমাত্র তাজমহলের জন্য আমাদের দেশে কত হাজার কোটি টাকা রেভিনিউ আসে প্রত্যেক বছর। এই তাজমহলকে লক্ষ্য করে কত লাখ পরিবারের পেট চলে। এমনকি বিষ্ণুর 3 পুরুষ ধরে ওই তাজমহলকে লক্ষ্য করেই জীবিকা নির্বাহ করে আসছে। এখন আপনি যদি এমন একটা ভার্ডিক্ট দিয়ে দেন যেটার কারণে ধর্মীয় ঝামেলা বেঁধে যায়, তবে একবার চিন্তা করেছেন আপনি দেশের রেভিনিউ আর কি হবে? এত মানুষ যে তাজমহলের উপর ডিপেন্ডেন্ট, ওদের কি হবে? এগুলোর উপর চিন্তাভাবনা করেই আপনি আপনার ফাইনাল ভার্ডিক্টটা দিবেন স্যার। তখন বিষ্ণু ওর ক্লোজিং স্টেটমেন্টটা বলে, সত্যটা আমাদের সবারই জানা উচিত। প্রথমে আমাদের অনেক মন্দির ছিল যেগুলোকে ভেঙে ফেলা হয়েছিল। শাহজাহানের পিরিয়ডকে বলা হয় গোল্ডেন পিরিয়ড, কিন্তু ওই সময়টাতে সবচাইতে বেশি মন্দির ভাঙা হয়েছিল। তবে আমরা ওনাকে এইভাবে দেখি যেন উনি কিছু করেইনি। উনি যদি সেকুলারই হতেন তাহলে এতগুলো মন্দির উনি কেন ভেঙেছিলেন? যদি শাহজাহান প্রেমের নিশানি হয়ে থাকে তাহলে শাহজাহানের পিরিয়ডে এতগুলো মানুষ যে ক্ষুধার জ্বালায় কাটাচ্ছিল তাদের জন্য কিছুই করেনি কেন শাহজাহান? ওনার সময় 70 লাখ মানুষ মারা গিয়েছিল না খেয়ে। এমন বাজে সময়ও শাহজাহান প্রত্যেকটা গ্রাম থেকেই চাঁদা নিয়েছিল তাজমহল বানানোর জন্য। এগুলো আসলে আমি বলছি না, এগুলো বইয়েই লেখা আছে। এটুকু বলেই ওর স্টেটমেন্টটা শেষ করে। দুজনেরই বক্তব্য মাথায় রেখে কোর্ট এই ডিসিশন নেয় যে
ফাইনাল ভার্ডিক্টটা এখন হোল্ড করা হবে, আর একটা কমিটি বানানো হবে এগুলো জাজ করার জন্য। আর আমাদের ইতিহাস বইয়ে মুঘলদের পাশাপাশি আমাদের রাজা মহারাজাদের কাহিনীও থাকতে হবে। এগুলো পড়ে আমাদের বাচ্চারা জানতে পারবে আমাদের দেশের আসল ইতিহাস। কোনো কোর্টের দ্বারা ইতিহাসকে চ্যালেঞ্জ করা যায় না, আর্কিওলজিস্ট টিম এবং নিরীক্ষকদের মাধ্যমেই এগুলোর হাল বের করা পসিবল। কেসটা এখানেই থেমে যায়। বিষ্ণু দাসের আগেও অনেকজনই তাজমহলের বিপক্ষে কেস করেছিল, কিন্তু সবগুলোই খারিজ করে দিয়েছিল কোর্ট। এদিকে বিষ্ণু দাসের কেসটাও খারিজ হয়ে যায়, তারপর সেখান থেকে সুপ্রিম কোর্টে যায়, ওখানেও কেসটা খারিজ হয়ে যায়। তারপর সেখান থেকে হাইকোর্টে গেলে ওখানেও খারিজ হয়ে যায় কেসটা। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় এই সিনেমাটি। আসলে এতদিন ধরে তাজমহল সম্পর্কে আমরা যেগুলো জেনে এসেছি সেগুলোই সত্য, না হলে শাহজাহানের পরে তো কত হিন্দু রাজা মহারাজা এসেছিল, তারা তো চাইলেই সেগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিতে পারত, কিন্তু তারা তো সেটা করেননি। তো এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি না করাটাই শ্রেয়। আর দেশের পর্যটনের একটা বড় অংশই আসে তাজমহল থেকে, তো সেটাকে অবশ্যই রেসপেক্ট করা উচিত। যেহেতু এটা প্রেমের নিশানি হিসেবে বানানো হয়েছিল, এই জন্যই দেশ বিদেশ দূর দূরান্ত থেকে মানুষজন তাজমহল দেখতে আসে। না হলে চাইলেই তো এর থেকে সুন্দর মহলও বানানো পসিবল, কিন্তু সেগুলোতে তো আর মানুষ যাবে না। তো এটা নিয়ে খুব বাড়াবাড়ি না করাটাই ভালো। এটা একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা যদি কারো বিরুদ্ধে যায় তাহলে সেটার জন্য আমি সরি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।